রাকিব ভাই বিশ্বাস করেন অনেক কয়েকজন নতুন মুসলিম বসে আছে। না না, কেউ বসে নাই, অর্ধেক লোক চলে গেছে। এবং আমার আলাপের প্রেক্ষিতে যেসব আলাপ হলো সেটার ব্যাপারে আমার কি বক্তব্য সেটা আসলে লোকেরা শুনলো না। ফাইন, ঠিক আছে, বুঝিয়ে পারে, অসুবিধা নাই। তো আহ, এটা হয়। এবং আমি আশাও করি নাই যে আমি আজকে যেসব প্রশ্ন তুলবো সেটা সবাই সমান্তরে বুঝে, সমান্তরে গুরুত্ব দিয়ে, সমান্তরে এনগেজ করে, সমান্তরে ভেবে, সমান্তরে রেসপেক্টফুলি রেসপন্স করবেন, এটা আমি আশাও করি নাই। আমি এই ধৈর্য নিয়ে বসে আছি, অসুবিধা নেই। এবং আমি এটা মনেও করি যে আমাদের এখানে আজকে অন্তত কিছু মাত্রায় যে আলাপ আমরা তুলছি সেই আলাপ বাংলাদেশের সমাজে, বাংলাদেশের আহ বামপন্থী রাজনীতি, তত্ত্ব, দর্শন আলোচনায় সবাই গণকর্তা অনেক বুঝে ফেলছে, আমি সেটা মনে করি না। আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন, এটা আমি মনে করি না। ব্যাপক ব্যাপক ঘাটতি আছে, গভীরতম ঘাটতি আছে। দুনিয়ার অন্যতম ঘাটতির দেশ বাংলাদেশ, যেখানে বাংলাদেশে বামপন্থীরা থিওরি চর্চা করে না, তারা ডাটের মূর্খ থাকে, মূর্খতা নিয়ে ডাটামি করে। ফলে এখানে গভীরতম সংকট হচ্ছে এখানকার তাত্ত্বিক দার্শনিক জ্ঞান তাত্ত্বিক সংকট। আমি যেসব প্রসঙ্গে নোকতা দিচ্ছি মাত্র, ওগুলো নিয়ে আলাপ করতে গেলে 200 বছর লাগতো। কারণ 200 বছরের ডেভেলপমেন্ট আমি 40 মিনিট আলাপ করছি সোশ্যাল সায়েন্সে। মানে এই বিশেষ করে গত 100 বছরের আলাপ আমি করছি। আমি আশা করি না যে এই আলাপ বাংলাদেশের সমাজে এখনই সবাই আমরা প্রচুর গড়পড়তা মানে বুঝে ফেলে একটা কমন বোঝাপড়া দ্রুতই পৌঁছাবে, এটা আশাই করি না। ফলে ফাইন, ঠিক আছে, আমি যা বলে নাই তা একটা আবার বলি, যা আমার নামে হাজির হচ্ছে। যেমন আমি বলে নাই যে আহ আচ্ছা, থাক, আমি কোনো আমি যেহেতু পলিটিক্যাল আমার অ্যাপ্রোচ না, তাহলে আমি ওদিকে যাবোই না আসলে। আমি কিন্তু পুরো আমার আলাপ যারা শুনছেন শুরুতে, আপনার খেয়াল করছেন আমি পলিটিক্যাল অ্যাপ্রোচ আমার না। টিপিক্যাল মার্কসিস্ট ট্র্যাডিশনে যে পলিটিক্যাল অ্যাপ্রোচ আছে আমি সেটা পরিহার করি। আমার পদ্ধতি কনভারসেশনাল, আমার পদ্ধতি হচ্ছে যে এনগেজমেন্ট, ক্রিটিক্যাল এনগেজমেন্ট, পলিটিক্স নয়। ফলে আমি কাউকে ধরে আলাপ করতেছি না। আমি যেটা করবো সেটা হচ্ছে যে কয়েকটা বিষয় যেখানে আমার বক্তব্যকে ঠিক মতো হয়তো রিপ্রেজেন্ট করা হয়নি অন্য যারা লাগবে, সেটা নিয়ে আমি কয়েকটা নোট করবো। একটা হচ্ছে যে আমি যখন বলছি যে মানে বিশেষ করে বামপন্থী রাজনীতি, তখন আমি বলি নাই যে ওয়েস্টার্ন সোসাইটিতে পশ্চিমে যে নিউ লেফট পলিটিক্স এর আবির্ভাব হয়েছে সেটা রেফারেন্স আমি দিই নাই। আমার আলাপ এটা নয়। পশ্চিমে মার্কসিস্ট, নিউ মার্কসিস্ট এবং নিউ লেফট মুভমেন্ট এটা পার্টিকুলারলি ওয়েস্টার্ন হিস্ট্রিক্যাল ঘটনা। আমি সেটাকে এনগেজ করি নাই এই অর্থে যে বাংলাদেশের জায়গা থেকে আমি বলতেছি না যে এটা বাংলাদেশের পশ্চিমা অর্থে নিউ লেফট পলিটিক্স এর আলাপ আমি করতেছি না, আমি সেটা করি নাই। আমি বরং পশ্চিমা নিউ লেফট পলিটিক্স এর কি লিমিটেশন সেটা এনগেজ করে পরবর্তীকালে বিশেষ করে কলোনিয়াল রেশিয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে আলাপটা করে এবং কলোনিয়াল আপনার মডার্নিস্ট কলোনিয়াল মডার্ন ফ্রেমওয়ার্ক দিয়ে আলাপ করে, অর্থাৎ পোস্ট কলোনিয়াল এবং ডিকলোনিয়াল একসঙ্গে এনগেজ করে নিউ লেফট পলিটিক্স এর, পশ্চিমা নিউ লেফট পলিটিক্স এর কি লিমিটেশন সেটা এনগেজ করে তারপরে আমি বাংলাদেশে আমাদের এখানকার ক্যাপিটালিজমের ধরনটা কিভাবে আমরা বুঝতে পারি সে বিষয়ে আমাদের তত্ত্বগত কি লিমিটেশন আছে। এবং আমি একটা প্রপোজিশন দিচ্ছি যে কল্যাণ সারণ আমাদেরকে হেল্প করতে পারেন আমাদের ক্যাপিটালিজম বুঝতে, পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম বুঝতে এবং এখানকার রাষ্ট্র বুঝতে। এবং সেটার সাপেক্ষে আমাদের এখানে অ্যান্টি অ্যান্টি ক্যাপিটালিস্ট, অ্যান্টি প্যাট্রিয়ার্কাল পলিটিক্স কি হতে পারে, তার জন্য আমাদের সমাজকে মোবিলাইজ করার জন্য আমাদের মেথড কি হতে পারে, আমি সে আলাপ করছি। এবং আমি এটাও বলছি যে সারা দুনিয়ায় বামপন্থী রাজনীতির যে বড় বড় তাত্ত্বিক দার্শনিক এবং মানে পার্টি এবং নন পার্টি সংগ্রাম, সেটা যে ডাইভার্স হিস্ট্রি, আমি সেটা ম্যাপ বলছি। এবং অবশ্যই আমি লিনিয়ার অর্থে বলি নাই, শুনতে লিনিয়ার শোনাইছে, কিন্তু আমি এটাকে বহু রকম বহুমাত্রিক এবং বহুরৈখিক একটা অপোজিশনাল এবং একটা সাম্য ন্যায় ইনসাফের পলিটিক্সের বহুমাত্রিক বিকাশ, যেখানে বামপন্থ যেখানে মার্কসিজম একটা ভাইটাল রোল এখনো প্লে করে, আমি সেটা একটা ছোট্ট ম্যাপিং দিছি। এবং সেখানে থিওরিক্যাল কনসেপ্টগুলো কি ছিল, বিশেষ করে মডার্নিটি, মডার্নাইজেশন থিওরি, সেকুলারাইজেশন থিওরি, জেন্ডার, রেস, এই সব বিষয়গুলো কিভাবে এমবেডেড এইসব তর্কের সঙ্গে, বিকাশের সঙ্গে। এবং এখন পর্যন্ত পৃথিবীতে যে নতুন ধরনের বামপন্থী অ্যাজিম
ক্যাপিটালিজম এবং প্যাট্রিয়ার্কি বিরোধী আন্দোলন সেটা কি করে এইগুলোকে এনগেজ করে নতুন করে সজ্জিত হচ্ছে তার একটা ছোট্ট চিত্র আমি দেওয়ার চেষ্টা করছি। এবং ওই অর্থে আমি আমার প্রফেশন খুব কমই হাজার করছিলাম, যখন আমি শুধুমাত্র বলছি বাংলাদেশের ক্যাপিটালিজমটা কেমন এই যে আমরা বুঝবো কিভাবে, সেইখানে আমি বলছিলাম যে এখানে আমাদের একটা পপুলার সভরেনিটির একটা ডেমোক্রেটিক পলিটিক্স লাগবে, যেটা এইখানকার পার্টিকুলার ক্যাপিটালিজম, এইখানকার স্টেট, আমি স্টেট নিয়ে কোনো থিওরি করি নাই, কারণ আমাদের এখানকার স্টেট থিওরি বোঝাপড়া স্টেট বোঝাপড়া বামপন্থীদের বিশেষ করে গভীর গভীর ভাবে কলোনিয়াল। এই কলোনিয়াল বোঝাপড়া অফ স্টেট, এটি দিয়ে এখানে কোন রকম বিপ্লব কি বিপ্লব, ইনফ্যাক্ট বিপ্লব একটা আইডিয়া অফ মডার্ন স্টেট, মডার্ন স্টেটের সাপেক্ষে বিপ্লবের আইডিয়াটা কনসেপ্ট হয়েছে ইউরোপে। আমরা সেই বিপ্লবের থিওরি দিয়েই মার্কসিস্ট চিন্তা করি এখন। এইখান থেকে আমি আলাপই করি নাই, আমি আলাপ করছি যে আমাদের রাষ্ট্রকে ডিস্ট্রাকশন করা দরকার, এবং এই রাষ্ট্র কেমন রাষ্ট্র, এই পুঁজিবাদ কেমন পুঁজিবাদ, বাংলাদেশের পুঁজিবাদ, সেটা আমাদের আলাপ করা দরকার। তাইলে আমরা এখানকার বামপন্থী রাজনীতিটার একটা কংক্রিট পার্টিকুলার স্পেসিফিক কনটেক্সচুয়াল একটা বামপন্থী রাজনীতির একটা 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 জার্মিনেশন হবে, একটা হাজির হতে পারে। আচ্ছা, আর আরেকটা যেটা বলছিলাম যে আমি এটাও বলছিলাম যে বিশেষ করে আফ্রিকা অঞ্চলের উদাহরণ দিয়ে বলছিলাম, গাটসেনের কথা বলছিলাম, যিনি একজন ডিকলোনিয়াল থিওরিস্ট কিন্তু মার্কসিস্ট ডিকলোনিয়াল থিওরিস্ট। তিনি যেমন যে মানে ডেমোক্রেটিক মার্কসিজমের আইডিয়া, এখানেও কিন্তু আমি বললাম যে ডিকলোনিয়াল মার্কসিস্ট ট্রেডিশন, অর্থাৎ মার্কসিজমের বহু রকম ট্রেডিশন আছে, আমাদের একটা হচ্ছে সর্বসাধারণ হচ্ছে ডিকলোনিয়াল মার্কসিস্ট ট্রেডিশন। আমি সেটা একটা রেফারেন্স দিয়ে সিনারিওটা বোঝাবো। আমাদের এইগুলোর ম্যাপিংটা কেন দরকার, দরকার আমাদের নতুন ভাবে থিওরিতে সজ্জিত হওয়ার জন্য। নতুন ভাবে থিওরিতে সজ্জিত না হয়ে আমরা আমাদের এখানকার পলিটিক্স কি করে নির্মাণ করব। আমি এবার মার্কসের রেসিজম এবং কমিউনিজম সম্পর্কে তার ঐতিহাসিক কন্ট্রিবিউশন এবং এনভায়রনমেন্টে আলাপ করছিলাম, এবং আমি এটা বলছিলাম যে মার্কস তার সময়ের ইউরোপ এবং স্লেভারি এবং রেসিজম সম্পর্কিত যে ধ্যান ধারণা সেটা অ্যাজ ইট ইজ গ্রহণ করছিলেন, যেটা পরবর্তীকালে মার্কসিস্টরা স্বীকার করে। এবং রেস এবং রেসিজমের পলিটিক্সটা কি ফান্ডামেন্টালি মডার্ন ক্যাপিটালিজমের ভিত্তি হিসেবে কিভাবে রেস কাজ করে, সেইটা একদম predominantly decolonial theories-দের contribution. ইনফ্যাক্ট আমি মার্কসিস্টদের পক্ষ থেকে একটা উদাহরণ দিই আমার এই কথার সাপেক্ষে। এই পত্রিকার নাম হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, 23 সালের সংখ্যা। দুনিয়ায় এখন যেসব মার্কসিস্ট পত্রিকা বের হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকার একটা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, আপনারা সবাই অনেকেই জানেন। সেইখান থেকে আমি পড়তেছি, হ্যাঁ একটু সময় দিয়ে আমাকে। আমি কিন্তু এই পত্রিকার সংখ্যা থেকে বলছি, এই পত্রিকার এই সংখ্যাটার নাম হচ্ছে Re-examining Race and Capitalism in the Marxist Tradition। এই সংখ্যার নাম, এই সংখ্যার ভূমিকায় সম্পাদকরা বলতেছেন a significant limitation of Marx reflections, whilst Marx analysis did not ascribe any particular causational power to race, he nonetheless took for granted the existence of racial categories। যেটা আমি বললাম, উনি এক্সিস্টিং যেসব ক্যাটাগরি ছিল রেস সংক্রান্ত সেটা উনি অ্যাজ ইট ইজ গ্রহণ করছিলেন, কিন্তু পরবর্তীকালে যারা রেসকে ক্যাপিটালিজমের ভিত্তি হিসেবে প্রপোজ করেন তারা কিন্তু এই রেসের হিস্ট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যাজ এ ক্যাটাগরি, এপিস্টেমিক ক্যাটাগরি, পলিটিক্যাল ক্যাটাগরি এবং ক্যাপিটালিজমের ফাংশন করা একটা বিশেষ মানে অপারেশনাল একটা হিসেবে কি বলা যায় যে বিল্ড ইন একটা প্রসিডিউরাল পার্ট হিসেবে সেটিকার আলাপ কিন্তু পরবর্তীকালে মার্কসিস্ট ট্রেডিশন এনগেজ করে অ্যাডভান্স করছে। তখন আমি বলছিলাম যে এই একটা উদাহরণ তার এটা বলছিলাম ব্ল্যাক মার্কসিস্ট ট্রেডিশন। তো এগুলা আমি বলছি যে এটা একমত আমি বলছি যে এগুলো হচ্ছে মার্কসিস্ট চিন্তা কত গভীর ভাবে পাল্টায় যাচ্ছে তার ভেতরের সামান্য চিত্র আমি যথেষ্ট। আমি শেষ অংশটা পড়ি। তো nonetheless took for granted the existence of racial categories. As such, race as a category was not subjected to the same historical and materialist analysis that both Marx and Engels would deploy in relation to other phenomena. And it was the task that the later thinkers, পরবর্তীকালের Marxist thinkers, in the Marxist tradition sought to undertake. ক্যাপিটালিজম এবং রেসের মধ্যে কি সম্পর্ক
সেটা নতুন করে বোঝাপড়ার দায়িত্বটা আন্ডারটেক করছেন পরবর্তীকালের মার্কসিস্ট থিঙ্কার। আমি শুধু এইটুকু বলছি বিনয় সহ, আমি এর বেশি কিছু বলিও নাই। আমি আরো আরেক দিক দিয়ে সরেল বলি, সেটা হচ্ছে যে আমি মনে করি, আমি ডিকোলোনিয়াল থিওরির লোক, আমি মনে করি যে এই গ্লোবাল ক্যাপিটালিজম যেটা আমরা দেখি এটা বেসড অন কলোনিয়ালিজম এবং রেসিস্টেন্স। ফলে এটা আমি বলি যে কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিজম। আমরা লোকাল থেকে এটা নিয়ে আমরা ওয়ার্কশপও করছি, আলাপ ইন্ট্রোডিউস করছি বাংলাদেশে, যে ক্যাপিটালিজম ইজ কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিজম। এবং এটা অনেক মার্কসিস্ট এখন সেটা এগ্রি করেন এই ফ্রেমওয়ার্কের সঙ্গে, ডিকলোনিয়াল মার্কসিস্টের সব। যাই হোক, এখন ডিকলোনিয়াল আলাপটা করি, যে ডিকলোনিয়ালিজম নিয়ে একটা কথা উঠলো, বলি ডিকলোনিয়াল থিওরি নেসেসারিলি আবার মনে করা দিই। ধন্যবাদ পার্সাকে আমার অনেক আলাপ এক্সটেন্ড করার জন্য এবং ডিফার করার জন্য। এক্সটেন্ড করছি বলে সেটা বলছি, ইউরোপ ইজ নট এ স্পেশাল জিওগ্রাফিক ক্যাটাগরি, ইউরোপ একটা এপিস্টেমিক ক্যাটাগরি। ফলে যখন আমি বলছি ডিকলোনিয়াল এবং নন ইউরোসেন্ট্রিক, তখন এটা স্পেসের আলাপ নয়, জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড একটা এরিয়ার আলাপ নয়, এটা একটা মেথড, এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের আলাপ। সেইখান থেকে আমি বলছি যে আমাদের পোস্ট কলোনিয়াল এবং ডিকলোনিয়াল ট্র্যাডিশন থেকে মার্কসিস্ট ট্র্যাডিশন কি নিতে পারে, সেখান থেকে আমি বলছি যে, এবং যেটা অনেকে নিচ্ছেন, গ্রহণ করছেন, যে এবং এটা কিন্তু ডেভেলপ করছে প্রধানভাবে একটা বড় দিক হচ্ছে যে এই বিকাশের নন, এবার জিওগ্রাফিক্যাল আলাপ করতেছি, নন জিওগ্রাফিক লোকেশন গুলা থেকে, নন ইউরোপিয়ান সাইটস অফ স্ট্রাগল থেকে, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, এমনকি আরব অঞ্চল। আমি সবসময় নাম বলতে পারি, ফানো সেদার বাদে দিলাম, আর অসংখ্য নাম আছে যারা নন ইউরোপিয়ান অরিজিন, ব্ল্যাক অরিজিন, নন বাইনারি অরিজিন, তারা এই থিওরিতে কন্ট্রিবিউট করছে, এই নতুন ধরনের লেফট পলিটিক্স থিওরিতে কন্ট্রিবিউট করতেছেন। ফলে ডিকলোনিয়াল মানেই আবার ইউরোপ থেকে শেখা ইউরোপিয়ান জ্ঞানতাত্ত্বিক রাজনীতি, এটা অত্যন্ত এলিটিস্ট একটা ক্লেম, এটা একটা এলিটিস্ট ক্লেম যে ইউরোপে জ্ঞান হয়। এটা আবার বলা, নুরুল কবির ভাই নাই আজকে, আমার নুরুল কবির ভাই এই একই কথা বলছিলাম আমাকে, এটা পশ্চিম থেকে শেখা না ভাই, এটা পশ্চিম থেকে শেখা না। হোয়াট ইজ পশ্চিম? পশ্চিম ইজ এ কনস্ট্রাকশন অফ দি থার্ড ওয়ার্ল্ড, আপনারা তো পড়ছেন না। তো আচ্ছা, তারপর হচ্ছে যে আমি শেষ করতেছি একটা পয়েন্ট বলে নিই, সেটা হচ্ছে যে আধুনিক রাষ্ট্র, অধিকার, গণতন্ত্র, এই আলাপগুলা এগেইন পার্সকে ধন্যবাদ এক্সটেন্ড করার জন্য বা কন্ট্রিবিউট করার জন্য, এইগুলা গভীর সমাজতাত্ত্বিক আলাপ। হোয়াট ইজ এ স্টেট ইন এ পোস্ট কলোনিয়াল নেশন, ইন এ পোস্ট কলোনিয়াল লোকেশন, এই আলাপ আমরা বামপন্থীরা এখনো করে সারি নাই। স্টেট কি, নাগরিকত্ব কি, আমরা অধিকারের জন্য সংগ্রাম করব। অধিকার কি? অধিকার একটা লিবারাল আইডিয়া। এর মানে এই নয় যে আমি বাঁচার অধিকার, মানুষের খাওয়া পড়া, মানুষের বাসস্থান, মানুষের এই, মানুষের সেই, মানুষের এক্সপ্রেশন, সেটার বিপক্ষে বলতেছি। আমি বলছি যে এই লিবারাল আইডিয়া অফ অধিকার, এটা আমরা সেদিন পাইছি মাত্র ক্যাপিটালিজমের কালে, আমাদের এই দেশটি এখানেই শেষ। দ্বিতীয়ত হচ্ছে পোস্ট কলোনিয়াল এই ধরনের ক্যাপিটালিস্ট স্টেটে ডেমোক্রেসির চ্যালেঞ্জটা আসলে কি, যেটা আমি শুরুতে বলছিলাম, আমরা দ্রুত এই ফ্যাসিজমে ফেরত যেতে পারি আবার। কারণ আমরা আমাদের পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজমের চ্যালেঞ্জটা কি ডেমোক্রেসি করার, এটা আমরা আলাপ করতে শিখি নাই এখনো। পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম ডেমোক্রেসি করতে দেয় কতদূর, কতদূর লিবারালিজম সে দেখাইতে পারে, আদৌ পারে কতদূর, এটা বড় প্রশ্ন। এটা আমরা এখন অ্যাড্রেস করে নিই। আমরা সেখানে, আমি শুরুতে বলছিলাম যে কনস্টিটিউশনাল ক্লজ ইজ নট ডেমোক্রেসি। আমাদের একটা পাওয়ারফুল পপুলার সভরেনিটি পলিটিক্স লাগবে, যেটা রাষ্ট্রকে গভীরভাবে ভেতর থেকে পাল্টে দিতে সক্ষম, এবং সেখানে মানুষ নতুন ভাবে রাষ্ট্রের নতুন সম্পর্কে সম্পর্কিত হবে। এই সম্পর্কটা পোস্ট কলোনিয়াল রাষ্ট্রের নতুন রকম, ইউরোপের মতো নয়। আমাদের কনটেক্সটে এটা আরো অন্যরকম হওয়া লাগবে। সেটা কিসের ভিত্তিতে হবে সেটা আমরা এখনো ঠিক করে নাই। এবার আসে তাহলে আমি যে লেফট আলাপ করলাম, সেটা কেন আমি বলছিলাম খেয়াল করবেন, মাহাতাব খেয়াল করবেন। আবার আমি বলছিলাম যে বামপন্থী রাজনীতি ইটসেলফ, এই কনসেপ্টটা আমি ব্যবহার করতেছি আধুনিক রাজনীতির ডেফিনেশন অনুসারে। পশ্চিমা যে ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসি, সেই সাপেক্ষে যে পলিটিক্স তৈরি হয়েছে, পলিটিক্সের ব্যাকরণ তৈরি হয়েছে, পলিটিক্সের আরো অন্যান্য ডাইমেনশন, মানে কি বলে যে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নানান ডাইমেনশন তৈরি হয়েছে।
মানুষের জাস্টিস, মানুষের রাইটস, মানুষের লিবার্টি, এইগুলো নিয়ে আলাপটা যেখানে হয় তার নাম তো পলিটিক্স। সেই পলিটিক্সটা পোস্ট কলোনিয়াল নেশন স্টেটে কিভাবে হবে না হবে, এবং আমাদের এখানে পার্টিকুলারলি ক্যাপিটালিজমটা কেমন, যেখানে আমাদের এইরকম অর্থে ডেমোক্রেটিক রাইটস এক্সেস করতে নিশ্চিত করবে, এক্সেস করাটা সেটা কিরকম ক্যাপিটালিজম, সেটা কিরকম ডেমোক্রেসি, সেটা কিরকম রাষ্ট্র, এর আমরা এখন ঢুকি নাই, আমরা কনস্টিটিউশনের ক্লজে ব্যস্ত আছি। আচ্ছা, সে এবং ধর্ম নিয়ে আমি আর আলাপ করতেছি না, এই আলাপটা ঢোকার সময় হলো না, কিন্তু আমি বলছিলাম এইটা যে আমাদের এই যাবৎকার মার্কসিস্ট আইডিয়া অফ সেকুলারিজম ইজ ভেরি ভেরি কলোনিয়াল, অত্যন্ত গভীরভাবে ঔপনিবেশিক আইডিয়া অফ সেকুলারিজম এবং সেকুলারিটি, সেকুলারাইজেশন, এইখান থেকে বের হওয়ার প্রসঙ্গ আছে, এবং সেটা একটা একই সঙ্গে এপিস্টেমিক, এপিস্টেমোলজিক্যাল, সোশিওলজিক্যাল শিওর, যে আমরা যাবৎকাল কি করে ধর্মকে বুঝে আসছি, যেটা একই রকম পাশ থেকে আবারও ধন্যবাদ যে রাইট উইং এবং লেফট উইং ধর্মকে একইভাবে বুঝছে, ভেরি ভেরি ইন এ ভেরি মডার্নিস্ট ওয়ে। এইগুলো থেকে বের হওয়ার জন্য আমি শেষে এসে বলছিলাম আমাদের টোটাল ডিকলোনাইজেশন লাগবে আমাদের সোশিওলজি এবং অ্যাজ এ হোল সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞানের গভীর পরিবেশন সংগ্রামটা আমাদের এখানে সাম্য ন্যায় ইনসাফের সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। শেষ কথা এইটা না, আসলে শেষ কথা আরেকটা ছিল, কিন্তু হিন্দুত্ববাদ ইত্যাদি অ্যাপ্লিকেশন অফ ডিকলোনিয়াল থিওরি, এটা চিরকাল ঘটে। ডিকলোনিয়াল থিওরি, মার্কসিস্ট থিওরি চিরকাল রাইট উইংরা ব্যবহার করে আসছে নানান ভাবে, এইটা ফাইট করতে হবে, এটা চলমান সংগ্রাম। কিন্তু এর মানে এই নয় যে আমি ডিকলোনিয়াল যেসব ইনসাইট, যেসব প্রজ্ঞা হাজির হচ্ছে সেটাকে আমি ফেলে দিব এটা নামের সঙ্গে ডিকলোনিয়াল আছে বলে। আমরা নাম দিয়ে পুরো বিচারটা না করি, বরং এপিস্টেমোলজিক্যাল এবং কাঠামোগত চিন্তা, কাঠামোগত জায়গাটা কি সেটা গুরুত্বটা বোঝার চেষ্টা করি। আর আমি সব খবর দিলাম বলে আমাকে গুলি করে দিয়েন না, ডোন্ট শুট দি মেসেঞ্জার। ঠিক আছে, অনেক ধন্যবাদ মেহের ব্যক্তি। আমাদের আয়োজন গণচাঁদায় আমরা করছি, যারা সম্মত হন আমাদের এই প্রস্তাবের সঙ্গে চাইলে আপনারা গণচাঁদায় দিতে পারেন, আমাদের এখানে কিছু অর্থ করে দিয়ে আমাদের আজকে আয়োজনের যে খরচ সেটা আমরা বের করতে পারবো। ধন্যবাদ আজকের প্যানেল আলোচক রাহি ভাই, এবং মানে মূল আলোচক প্যানেল আলোচক সঞ্জনা সাজিদ, ও পাশে আছেন অনুপম সৈকত শান্ত, পারভেজ আলম ও মোহাম্মদ ফাতেমা ছিলেন, এবং আপনারা যারা এতক্ষণ ধরে 4 ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনা শুনেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সেই সঙ্গে আমরা এই যে আলাপটা আজকে যে বিষয় এখানে করা হয়েছে, বাংলাদেশের মতো বাধার সম্ভাবনা, এটার উপর আমরা সিরিজ আলাপ করবার আমরা আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আমরা আশা করছি সেসব আয়োজনের সঙ্গে আপনারা সবাইকে সম্পৃক্ত করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন আলাপ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাইকে কৃতজ্ঞ।